আমি ওর আচরণে লজ্জিত। ভাবতে পারিনি আমার ছেলে এমন হবে। ক্ষমা করো বাবা। তুহিনের রাগ তখন আকাশ সমান। নিজের বাড়ির মেয়েদের সে যথেষ্ট সামলে রাখে, অথচ এই আত্মীয় নামক জানোয়ারটা নাকি বাজে আচরণ করে বেঁচে যাবে? কখনোই না। তুহিন তার বাবার উদ্দেশ্যে হুঙ্কার ছাড়ল। বাবা, এবার আপনি কিছু বলবেন না? এতক্ষণ তো অনেক কথা বলেছিলেন। ওরে এবার জেলে দেন। এত বড় সাহস ওর! হ্যারাসমেন্ট দায়ে জেলের ঘাটি টানবেও ব্যবস্থা করুন। উৎসব মুখ পরিবেশটা হুট করে ভয়াবহ রূপ ধারণ করলো। চেরিকে আঁকড়ে ধরে নিরুত্তর দাঁড়িয়ে রইল চিত্রা। সওদাগর বাড়ির সকল সদস্যই বেশ চতুর। আত্মীয়দের মাঝে এমন বিশ্রী ঘটনা ঘটলে তাদের বড় মেয়ের সংসারের যে আঁচ আসতে পারে সেটা তাদের ঢের জানা। পাড়া প্রতিবেশী তন্মধ্যেই ছিছি শুরু করলো। তিলকে তাল বানালো। ওহির চরিত্রে কিঞ্চিত কালি ছোড়াছুড়ি হয়ে গেল। বাড়ির সবচেয়ে বড় সদস্য আফজাল সওদাগর নিজেই মুখ খুললেন। গম্ভীর থেকে গম্ভীর কণ্ঠে বললেন, যা হয়েছে তা শেষ। মহিনকে তার যথেষ্ট শাস্তি দেওয়া হয়ে গিয়েছে। বাকিটা আমরা পারিবারিক ভাবে মিটিয়ে নেব। এই নিয়ে আশা করি আর কোনো কথা হবে না। আমাদের মেয়ে এখানে নেহাতি ভুক্তভোগী। ওরে নিয়ে আর কোনো সমালোচনা আর কেউ করবেন না আশা রাখি। শেষের কথাটা যে পাড়া প্রতিবেশীদের উদ্দেশ্যে বলা তা বুঝতে বাকি রইল না কারো। লতা বেগম নিজের রক্তাক্ত ছেলেকে কোনোভাবে ধরে রেখে ক্ষীণ অথচ কঠোর সুরে বলল, আমি ওরে নিয়ে এখনই চলে যাচ্ছি। চাঁদনির তো আর কয়েক মাস পরে ডেলিভারি ডেট। ও এখানেই থাকুক। আমাদের বংশে বউদের প্রথম সন্তান তার বাবা বাড়িতেই হয়। জুনায়েদ, তুই কি যাবি আমাদের সাথে? শেষের প্রশ্নটা তিনি নিজের বড় ছেলের উদ্দেশ্যেই করলেন। জুনায়েদ লোকটা ভদ্রলোক, সহজ সরল হলেও ভীষণ বাস্তববাদী। তাই নিজের মায়ের প্রস্তাবকে অকপটে না করে বলল, আমার তো কথা ছিল অসময়ে চাঁদনির পাশে থাকার, তাই এ সময় ওর পাশেই থাকতে হচ্ছে। তোমরা যাও মা। লতা বেগম বড় ছেলের দিকে ঘৃণার দৃষ্টি ফেলে চলে গেলেন। মহিলার ভাব এমন যে এই পৃথিবীতে তার ছেলের মতন শুদ্ধ পুরুষ আর দ্বিতীয়টা নেই। তাই ছোট ছেলে যাই করবে তা হাসি মুখে মেনে নেওয়াটা উচিত কাজ। যেহেতু চাঁদনির পরিবার মেনে নেয়নি, তাই বংশের নতুন নিয়ম বের করে শাস্তিস্বরূপ চাঁদনিকে ঘুরিয়ে পেঁচিয়ে এই বাড়িতে নিবেন না তা বুঝিয়ে দিয়ে গেল। কেউ কোনো রকম প্রতিক্রিয়া জানালেন না। সবার ভাব এমন যে লতা বেগমের বংশের নিয়মটা তারা নির্দ্বিধায় পালন করবেন। যখন বড়দের কথোপকথন চলল, মহিন ধীর কণ্ঠে বলল, আপনাকে তো আমি ছুঁইনি ওহি, তবে এবার নিশ্চয়ই ছুঁয়ে দেব। এমনভাবে ছুঁবো যেন নিজেকে দেখে নিজে লজ্জা পান। ওহি নিরুত্তর রইল। ভাব এমন সে কথাখানা শুনেইনি। মহিন আর তার মা চলে যেতেই আরেক দফা ক্ষমা চাইল জুনায়েদ। ভাইয়ের কর্মকাণ্ডে যে সে লজ্জিত সেটা আর তার আচরণেই প্রকাশ পেল। সবটুকু ঘটনা চাঁদনি ভরকে গেছে। সংসারটা ভাঙতে বসলো ভেবেই ভয়ে কাঁপলো তার মন। বাঙালি নারীদের কাছে তো আবার সংসারই সব। ধ্যান জ্ঞান বেঁচে থাকে। দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা। বাড়ির পরিবেশ খানিকটা থমথমে। যে যার মতন নিজেদের ঘরে আছেন। অন্যান্য দিনের মতন হইচই নিয়ে হাসি তামাশা নেই। আকাশ যখন কমলা রং ছেড়ে কালো রঙে নিমজ্জিত হলো, ছাদ থেকে ভেসে এলো তখন গিটারের টুংটাং শব্দ। চিত্রার বয়সন্ধি মনের মন খারাপের আবেশটা হাওয়ায় মিলিয়ে গেল হুট করে। গিটার তো বাহার ভাই মাঝে রাতে বাজান, তাও মাঝে মাঝে। আজ এমন একটা দিনে এই সময় গিটার বাজাচ্ছেন যে? পরক্ষণই মনে পড়ল আজ বাবা বাড়িতে। আর বাবাকে বিরক্ত করা বাহার ভাইয়ের সবচেয়ে পছন্দের কাজ। আনমনেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বাহার ভাই তাদের বাড়িতে এসেছে আজ 1 বছর হতে চলল। কোনো আত্মীয়তা নেই লোকটার সাথে। কেবলমাত্র দিহান আর ত্রিশানের শিক্ষক হয়ে এই বাড়িতে খুঁটি গেড়েছেন সে। গত বছর যখন দিহান আর ত্রিশান ভাইয়ার উচ্চ মাধ্যমিক পরীক্ষা সামনে, তখন কুলকিনারা খুঁজে ভালো শিক্ষকের সম্বন্ধ চালালো। অতঃপর একদিন হুট করেই বড় চাচা বাহার ভাইকে নিয়ে এলেন। কঠোর গা ছাড়া ভাবে এই বাহার ভাইয়ের কড়া শাসন আর পরিশ্রম দুজনই দারুণ রেজাল্ট করলো। বাহার ভাই বর্তমানে ইংলিশ মাস্টার্স পড়ছেন পাবলিক ভার্সিটিতে। ছাত্র হিসেবে ভীষণ মেধাবী,
হাওয়ায় সে এই বাড়িতে সকলের মন পেয়ে যায়। অবশ্য অনেকটা গা ছাড়া ভাবছি আছে বিধায় চিত্রা আর তার বাবা বাহারকে পছন্দ করে না। চিত্রাদের পরিবারের সবচেয়ে বড় সন্তান হলো তুহিন। সে সবার বড়। বড় চাচার তখন সন্তান ছিল না, কিন্তু তুহিন ভাইজান হওয়ার পর বড় চাচার ঘর আলো করে চাঁদনি আপা এলো, তারপর ছোট চাচার ঘরে এলো ওহি আপা, তারপর দিহান আর ত্রিশান ভাই যমজ হলো বড় চাচির ঘরে, অতঃপর চিত্রা এবং তারপর সবার ছোট আদরের চেরি। বর্তমানে ত্রিশান ভাই আর দিহান ভাইকে পড়াশোনার সাহায্য করার পাশাপাশি চেরি আর অনয়কেও পড়ান বাহার ভাই। এলাকায় মোটামুটি বাহার ভাইয়ের একটা পরিচিত আছে, কারণ সে সবাইকে বেশ সাহায্য করেন। নানান রকম কথা ভাবতে ভাবতে ছাদের দিকে পা বাড়ালো চিত্রা। বাহার ভাই তো আজ দুপুরে খায়নি, এখন খাবেন কিনা জিজ্ঞেস করতেই ছাদের দিকে পা বাড়ালো। ছাদের চিলেকোঠার মধ্যেই বাহার ভাই থাকেন। থাকার খরচ না দিলেও খাবার খরচ বাহার ভাই দেন। তার এক কথা, অন্যের থালে খেয়ে খোটা কামাতে পারবেন না। ছাদের দরজার সামনে আসতে অস্বচ্ছ গিটারের শব্দটা তুমুল হলো। বাহার ভাইয়ের গলা ছিঁড়ে গানের শব্দ এলো। রক্তের সাথে মানুষগুলি করে বেইমানি, স্বার্থের কারণে মানুষ হয় হারামি, আবার চলার পথে সুখ দুঃখে পর আপন হয়, আমি শুধু আমার আপন কথা মিথ্যে নয়। চিত্রা মনোযোগ দিয়ে তাকালো মানুষটার দিকে। হাঁটু অবধি প্যান্ট পরা, ফুটপাতের খুব সস্তার একটা ছাই রঙা পাতলা টি শার্ট গায়ে, চুলগুলো এলোমেলো, সাথে সিক্ত বোধ হয় গোসল করেছে। মানুষটার বেলা অবেলা অদ্ভুত কাজ করার শখ। তন্মধ্যে গান থামিয়ে সিগারেট ধরল বাহার। পরিবেশ তখন নিশ্চুপ প্রায়। এর মাঝেই ধপধপ পা ফেলে কে যেন ছাদের দিকে আসছে মনে হতেই দরজার আড়ালে লুকালো চিত্রা। ভেবেছিল মা চাচির মধ্যে কেউ এসেছে, কিন্তু চিত্রাকে অবাক করে দিয়ে ওহি হাজির হলো, হাতে তার ঢেকে রাখা থালা। চিত্রা ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে রইল। ওহি আপা কিনা খাবার এনেছে, এক গ্লাস পানি খায় না যে সে নাকি আজকাল বাহারের জন্য খাবার আনছে। ওহি চুলগুলো দোলাতে দোলাতে ছাদে পা রাখতেই হাঁপ ছেড়ে বাঁচল চিত্রা। অতঃপর বাহারের মতন করে আনমনি বলল, শুনো মেয়ে, বাহার ছুঁয়ে দিলে পরে অকালে যাবে ঝরে, গলে যাবে যে বরফ গলে না। চিত্রার গান থামতে ছাদ থেকে হাসির শব্দ ভেসে এলো। পরক্ষণে বাহারের কণ্ঠ ভেসে এলো, চিন্তা নেই মেয়ে, কারো একদিন হব, কারো এক রাত হব, এর বেশি রুচি কারো হবে না। চিত্রার চোখ অবাকে বড় বড় হয়ে গেল। তবে তার গান কি বাহার ভাই শুনে ফেলল?